হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট কমার্স স্টাডি বাংলা। তোমাদের সঙ্গে এই ক্লাসে আমি অরিজিৎ, তোমাদের ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সির আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। সেটা হচ্ছে পারচেজ ডেবুক। তো এর আগের ভিডিওটিতে আমি পারচেজ ডেবুকের ইন্ট্রোডাকশনটা তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তোমরা যারা যারা এর আগের ভিডিওটি আমার দেখোনি, আমি তাদেরকে বলবো অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও, তার কারণ সেখানে আমি পারচেজ ডেবুকের ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম। তো এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব পারচেজ ডেবুকের প্র্যাকটিক্যালি কিভাবে তোমরা অঙ্ক করবে, এবং আমি ইন্ট্রোডাকশনটাও দিয়ে দেবো, যার ফলে তোমাদের যখন অঙ্ক করবে তখন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে পারচেজ ডেবুকটা আমরা কেন করব এবং পারচেজ ডেবুকে কি রকম টাইপের লেনদেনগুলো আমরা বসাবো। পারচেজ ডেবুক শব্দটাকে দেখো ভাঙো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কি রকম টাইপের লেনদেনগুলো আমরা পারচেজ ডেবুকে বসাই। পারচেজ ডেবুক কথাটা ভাঙলে এরকম দাঁড়ায়, একদিকে পারচেজ আর একদিকে ডেবুক। পারচেজ মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে কেনা, আর ডেবুক শব্দের অর্থ হচ্ছে দৈনন্দিন বই। তো এবার তোমরা একটু ভাবো, দেখো পারচেজ ডেবুক শব্দের অর্থ এরকম দাঁড়ালো যে ক্রয় সংক্রান্ত দৈনন্দিন বই, তাই তো। তো যে বইতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো দৈনন্দিন ভিত্তিতে লিপিবদ্ধকরণ করা হয় তাকে পারচেজ ডেবুক বলা হয়। আগে এইটুকু কনসেপ্ট মাথায় রাখো। এবার আমি যে বললাম যে ক্রয় সংক্রান্ত লেনদেন, এটা আমরা ধারে করব না নগদে লেনদেনগুলো বসাবো, এবার সেই প্রশ্নটাই উঠে আসছে। মানে আমরা পারচেজ ডেবুকে, এই যে আমি এদিকে একটা পারচেজ ডেবুকে ঘর করেছি, তো পারচেজ ডেবুকে আমরা ক্যাশ পারচেজ গুলো বসাবো না ক্রেডিট পারচেজ গুলো বসাবো। তোমরা যদি একটু রিমাইন্ড করো তাহলে দেখবে তোমরা বুঝতে পেরে যাবে। আমরা যদি ক্যাশ পারচেজই হতো, যদি এখানে আমরা ক্যাশ পারচেজ করতাম, তাহলে তো সেটা আমরা ক্যাশ বুকই বসাতে পারতাম। তো সেই জন্যই আমরা সব সময় পারচেজ ডেবুকে ক্রেডিট পারচেজ গুলো বসাবো। মানে যাবতীয় কিছু যেগুলো আমরা ধারে কিনবো কোম্পানি থেকে, সেইগুলোই আমরা শুধুমাত্র পারচেজ ডেবুকে বসাবো। পারচেজ ডেবুকের সংজ্ঞাটা এরকম দাঁড়ালো যে যে বইতে আমরা দৈনন্দিন ভিত্তিতে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ করি তাকেই পারচেজ ডেবুক বলা হয়। এবার আমি যে দৈনন্দিন ভিত্তিতে বললাম তারও একটা কারণ আছে। কোম্পানি চালাতে গিয়ে দেখা যায় যে এমন কিছু ক্রয় হয় যেগুলো দৈনন্দিন ভিত্তিতে হতে পারে, মানে প্রায়ই হতে পারে। এর আগে তোমরা পেটি ক্যাশ বুক করেছিলে, সেটা যেমন দৈনন্দিন ভিত্তিতে হতো, মানে প্রায়ই হতো, তো পারচেজ ডে বুকেও সেম জিনিসটা হতে পারে। সেই জন্যই এটা দৈনন্দিন বই। তো আশা করছি পুরো ইন্ট্রোডাকশনটা তোমাদের সামনে ক্লিয়ার হয়েছে। তো এবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে কিভাবে তোমরা পারচেজ ডে বুকে লেনদেনগুলোকে বসাবে। তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে এইদিকে আমি কিছু লেনদেন লিখেছি যেগুলো কি না ধারে কেনা হয়েছে, সেই সমস্ত লেনদেনগুলো আমি এদিকে লিখেছি। আর এই সাইডটা আমি আগেও বললাম যে এই সাইডটা হচ্ছে আমার পারচেজ ডে বুকের ঘরটা সম্পর্কে আগে ডিসকাস করা যাক। আমি এর আগের ভিডিওতেও ঘরটা সম্পর্কে ডিসকাস করেছি। আর একটা কথা বলি যে পারচেজ ডে বুকের পারচেজারটা আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এর পরের ভিডিওটিতে আমি তোমাদের কলমার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। যাই হোক, তো পারচেজ ডেবুকের এখানে দেখো কেটেছি আমি, এখানে কোনো ডেবিট ক্রেডিট হবে না। এর আগে তোমরা যেমন ক্যাশ বুক করেছিলে ডেবিট ক্রেডিট, কিন্তু পারচেজ ডেবুকে এসব হবে না। এখানে আমি একটা ডেটের ঘর করেছি পারচেজ ডেবুকের এই সাইডটা। এবার এখানে পার্টিকুলারস আছে, পারচেজ ইনভয়েস নাম্বার, এই যে এখানে কিছু তোমাদের লেখার দরকার নেই, শুধু মাথায় পারচেজ ইনভয়েস নাম্বার লিখে রেখে দেবে। তারপর হচ্ছে পিএলএফ, এটাও একটা দেখতে পাচ্ছ তোমরা সরু ঘর কেটেছি। এখানে আছে গ্রস অ্যামাউন্ট, এটা হচ্ছে নিট অ্যামাউন্ট। তো যত রকম কেনাগুলো আমরা টোটালটা যখন আমরা বার করব তখন আমরা সেগুলোকে টোটাল যখন হবে সেগুলোকে আমরা নিট অ্যামাউন্টে বসাবো। এবার ধারে কিনতে গিয়ে এরকম দেখা যায় অনেক সময় যে শুধুমাত্র কেনা ছাড়াও আরো অনেক কিছু লেনদেন থাকে। মানে হয়তো সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যে সাপোজ একটা তুমি গাড়ি কিনলে, সেই গাড়িটার জন্য হয়তো তোমার কিছু ট্যাক্স দিতে হচ্ছে, কিছু ভাড়া দিতে হচ্ছে কোনো জায়গা থেকে নিয়ে আসার জন্য। তো সেই সমস্ত লেনদেনগুলো এখানে অ্যাড হবে, মানে পারচেজের সঙ্গে অ্যাড হবে। আর যদি তুমি কোনো ডিসকাউন্টে পাও, মানে ধরো 100 টাকার কিছু কিনলে 20 টাকা ডিসকাউন্ট পেলে, তো 80 টাকাটা হবে তোমার নিট অ্যামাউন্ট, নিট প্রাইস। সেটাই আমরা এবার বার করব। তো এই দেখো আমি একটা মাথায় লিখেছি, সেটা হচ্ছে
প্রিপেয়ার এ পারচেজ ডে বুক দিয়ে ব্র্যাকেটে পারচেজার, তার কারণ হচ্ছে আজকে আমি পারচেজারটা ডিসকাস করব অফ রবি ওয়াচ কোম্পানি। তো আগের অঙ্কর মতো একই সিস্টেম, ইন দা বুকস অফ দিয়ে এখানে ডট 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 দিয়েছি, সেখানে রবিয়ান কোম্পানি হয়ে যাবে, রবি ওয়াচ কোম্পানি আছে। পারচেজ ডে বুক, এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দেবে পারচেজার, পারচেজার। তো এবার ফার্স্ট ডেটে যাওয়া যাক। ফার্স্ট ডেটে আছে 2017 ফেব্রুয়ারি 3, বথ ফ্রম অজন্তা হাউস, মানে অজন্তা হাউসের থেকে আমরা কিছু কি করেছি না কিছু কিনেছি। সেটা কি দেখো, 80 ওয়াল ক্লকস এট দ্য রেট ₹300 ইচ। মানে আমরা একটা বিজনেস শুরু করেছি, এই যে রবি ওয়াচ কোম্পানি, আমাদের বিজনেসটা হচ্ছে ওয়াচের। তো এই আর একটা কথা বলবো যে এই পারচেজ ডে বুকে সবসময় ওয়াচের লেনদেনগুলি হবে, যেহেতু এটা ওয়াচ কোম্পানি একটা। আমরা যখনই পারচেজ ডে বুকে বসাবো সব সময় যাবতীয় লেনদেনগুলো যেগুলো ওয়াচ কেনা হবে সেগুলো কিন্তু বসাবো। এখানে যদি সাপোজ ধরো এই লেনদেনগুলোর মধ্যে কোথাও আছে ফার্নিচার কেনা, সেটা কিন্তু আমরা বসাবো না, পারচেজ ডে বুকে বসাবো না। তার কারণ এটা আমাদের ওয়াচ কোম্পানি, আমরা ওয়াচের ব্যবসা করছি, তো পারচেজ ডে বুকে সেম জিনিসটাই হবে। এবার এখানে যদি ফার্নিচার থাকে তো সেটা আমাদেরকে ধরতে হবে, যে সেটা কোনো হয়তো অফিস ইউজের জন্য খরচ হয়েছে, সেটা আমাদের ধরতে হবে। তো এবার ফার্স্ট এন্ট্রি, প্রথমে লিস্ট প্রাইসটা বার করতে হবে তোমাদের। এরকম 2017 দিয়ে দাও, আগে ডেটটা তোমাদেরকে দিতে হবে। ডেট হচ্ছে ফেব্রুয়ারি 3, এই যে এখানে আমি ডেটটা দিয়েছি। তো বথ ফ্রম অজন্তা হাউস আছে, আমরা এখানে হেডিং করলাম অজন্তা হাউস। এটাই হচ্ছে পারচেজ ডে বুকের সিস্টেম। যত কিছু পাইকারির থেকে কোম্পানি কিনবে প্রত্যেকটা হেডিং হবে। এখানে যদি আরো কিছু এ অ্যান্ড কোম্পানি থাকে তখন এ অ্যান্ড কোম্পানি দিয়ে আবার হেডিং করে তার যা যা লেনদেন হবে পারচেজ ডে বুকে হবে। তো 80 ওয়াল ক্লকস এরকম লেখো, 80 ওয়াল ক্লকস এট দ্য রেট ₹300, মানে হচ্ছে 80টা ঘড়ি কেনা হয়েছে আমার 300 টাকা দিয়ে। সেটা আবার কি করতে হবে, তো এটা গুণ করতে হবে। প্রথমে আমাদেরকে লিস্ট প্রাইসটা বার করতে হবে, মানে আমরা কি কিনছি কোনো পাইকারি থেকে বা উৎপাদনকারী থেকে আমরা কি কিনছি সেটা আগে তোমাদেরকে বার করতে হবে। দেখো আর একটা আছে যে 60 ওয়াল ক্লকস এট দ্য রেট 350 ইচ, এটাও আমরা লিখবো এখানে। তো 80টা ঘড়ি প্রত্যেকের দাম 300 টাকা, তার মানে কি এগুলো একটা গুণ করতে হবে। তো 80 ইন্টু 300 ইকুয়ালস টু, এই যে আমরা গ্রস অ্যামাউন্ট করেছি সমস্ত কিছু লেনদেন মানে লিস্ট প্রাইস, এটাকে লিস্ট প্রাইস বলা হয়। এর আগে আমি বললাম যে যা কিছু কিনবে সেটাকে আমরা লিস্ট প্রাইস বলবো। তো 80 ইন্টু 300 এটা গুণ করতে হবে। তো এরকম দাঁড়াবে 3 × 24,000, আর 60 ইন্টু 350 ইকুয়ালস টু 21,000। এবার এই দুটো যোগ করে আসছে, এই যে আমার দুটো আমি কিনলাম অজন্তা হাউসের থেকে, এই দুটো যোগ করে আসছে 45,000 টাকা। আমার এই যে 45,000 টাকা এলো, এটাকে আমরা লিস্ট প্রাইস বলবো। এর আগে আমি একবার বললাম, মানে অজন্তা হাউসের থেকে আমরা 45,000 টাকার মোট জিনিস কিনেছি। তো এবার কেনার ঝামেলা মেটার পর অনেক সময় দেখা যায় এরকম যে আমরা হয়তো কিছু ডিসকাউন্ট পেয়েছি, বা আমাদেরকে কিছু ভাড়া দিতে হয়েছে এই ওয়াল ক্লকস গুলো আনার জন্য, বা এই জিনিসগুলো ওয়াল ক্লকস গুলো কেনার জন্য আমাদের কিছু ট্যাক্স দিতে হয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। এবার সাপোজ ধরো 100 টাকার দ্রব্য আমরা ডিসকাউন্ট পেয়েছি 20%, মানে 20 টাকা। তো তার মানে আমার কেনার প্রাইসটা কত হচ্ছে 80 টাকা, 100 থেকে 20 বাদ দিয়ে 80 টাকা হচ্ছে। তো সেই জন্যই আমরা যখনই কোনো ডিসকাউন্ট থাকবে তো সব সময় আমরা পারচেজ ডে বুকে লেস করব। সেই জিনিসটাই এখানে হয়েছে, দেখো ট্রেড ডিসকাউন্ট 15%। তো ট্রেড ডিসকাউন্ট মানে এরকম দাঁড়ায় যে কোনো পাইকার বা উৎপাদনকারী থেকে যদি আমরা কিছু কিনি তো তারা একটা আমাদেরকে ডিসকাউন্ট দেয়, সেটাকে ট্রেড ডিসকাউন্ট বলা হয়। তো ট্রেড ডিসকাউন্ট আমি আগেই বললাম যে সেটা অবশ্যই লেস হবে। তো এরকম লেস দিয়ে আগে লেখো লেস
ট্রেড ডিসকাউন্ট। এরপর যে 15% আছে, এই 15%টা আমার কার সাথে অ্যাডজাস্ট হবে, মানে কার 15%। তো পারচেজ ডে বুকের সিস্টেম অনুযায়ী এই 15%টা আমরা লিস্ট প্রাইসের উপর বার করব, মানে ট্রেড ডিসকাউন্টটা লিস্ট প্রাইসের উপর বার করব। আমার লিস্ট প্রাইস এখানে কত এসছে, 45,000 টাকা। তো 15% অন 45,000 টাকা এই যে আছে, এটা রুপিস 45,000 টাকা। তোমরা যখনই অঙ্ক করবে যদি ট্রেড ডিসকাউন্ট থাকে সব সময় লিস্ট প্রাইসের থেকে বাদ দেবে, সব সময় লেস হবে। এবার 45,000-এর 15% হচ্ছে 6,750 টাকা। তো এই ট্রেড ডিসকাউন্ট যেই আমার অ্যামাউন্টটা এলো সেটা থেকে লিস্ট প্রাইস বাদ দিয়ে এরকম আসছে 38,250 টাকা। এই যে 38,250 টাকাটা এলো এটাকে আমরা নিট প্রাইস বলবো। তার কারণ হচ্ছে এটাই যে এই টাকাটা এই যে 38,250 টাকাটা আমার এলো, এই টাকাটাই আমার কেনার জন্য খরচ হয়েছে। তার কারণ আগে বললাম যে ট্রেড ডিসকাউন্টটা বাদ দিলাম, অর্থাৎ এখানে এই সিস্টেমটা হলো যদি 100 টাকার আমরা কিনি 20 টাকা ডিসকাউন্ট পাই, তো মেন হচ্ছে 80 টাকা। তো এই 80 টাকা যেটা মানে সেটাই আমার নিট অ্যামাউন্ট, নিট প্রাইস। এরপর তোমরা পরের লেনদেনে এসো, সেটা হচ্ছে এই যে অজন্তা হাউসের আন্ডারে এক্সাইজ ডিউটি রুপিস হচ্ছে 5%। এক্সাইজ ডিউটির মানে হচ্ছে যে আবগিরি শুল্ক, দেশে উৎপাদিত পণ্যের উপর এটা একটা ট্যাক্স। এই ট্যাক্সটা দিতে হয় দেশের মধ্যে উৎপাদিত পণ্যের উপর। তো আমি আগেও বললাম যে ট্যাক্স যখনই তোমরা দেবে সেটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তোমরা ডিসকাউন্ট দিলে যেমন কমে পাচ্ছ, তেমনই ট্যাক্স যদি দাও সেটা দামটা বাড়বে। তো এই ট্যাক্সটা এরকম লিখে দাও, অ্যাড যাবতীয় কিছু পারচেজ ডেবু করতে গিয়ে যাবতীয় কিছু ট্যাক্স সমস্ত কিছু যোগ হবে। আর তোমরা যদি একটু খেয়াল করো এটাও দেখতে পাবে যে আমি এর আগে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম পুরো সেই সেম সিস্টেমে এই অঙ্কটা হচ্ছে, এবং প্রত্যেকটা অঙ্ক সেই সিস্টেমই হবে। তোমরা যদি এই পারচেজ ডে বুকটা বুঝতে কোনো প্রবলেম হয় তোমাদের, তোমরা অবশ্যই এর আগের ভিডিও ইন্ট্রোডাকশন অফ পারচেজ ডে বুকটা দেখে নেবে। তো অ্যাড এবার এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটিটা আমি কি বললাম, এক্সাইজ ডিউটি হচ্ছে একটা ট্যাক্স। এবার যে 5% দেয়া আছে এই 5%টা আমরা কি করব, এই যে আমার লিস্ট প্রাইস আছে 45,000 টাকা, তো এই 45,000 টাকার উপরই বার করব। তো এর তলায় লিখে দাও 5% অন এই যে 45,000, তো 45,000-এর 5% করে আসছে 2,250 টাকা। এবার কি করব আমরা, এই যে আমার নিট প্রাইসটা বেরিয়েছে 38,250 টাকা, এটার সাথে আমি এক্সাইজ ডিউটিটা যোগ করব। যেহেতু আমি এখানে অ্যাড লিখেছি তো যোগ করে হচ্ছে 40,500 টাকা। তো এই যে 40,500 টাকা আমার বেরোলো এক্সাইজ ডিউটি যোগ করে, এটাকে আমরা বলবো গ্রস প্রফিট। প্রফিট নয়, গ্রস প্রাইস। এবার যদি আমার অঙ্কটা এই যে আমি এত পর্যন্ত অঙ্কটা করলাম, যদি ট্রেড ডিসকাউন্ট না দেওয়া থাকতো, সাপোজ ধরো এখানে ট্রেড ডিসকাউন্ট দেওয়া নেই এই লেনদেনে, তখন নিট প্রাইস কিন্তু লিস্ট প্রাইস এই যে আমার 45,000 টাকা ছিল এটাই আমার নিট প্রাইস হবে। এরপর দেখো আবার একটা আছে এক্সাইজ ডিউটির পর, সেটা হচ্ছে ভ্যাট 10%। ভ্যাট এর ফুল ফর্ম এর আগে আমি বলেছি, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটও হচ্ছে এক ধরনের ট্যাক্স। তো এখানে আমরা অ্যাড করব ভ্যাট। এবার এই যে ভ্যাটটা এটা কিন্তু আমরা লিস্ট প্রাইসের উপর বার করব না। তো এই যে 10% বলা আছে, এই 10%টা আমরা কি করব, গ্রস প্রাইস যে 40,500 টাকা এসেছে তো তার উপরে বার করব। তো এইরকম তোমরা লিখে নাও 40,500 ইন্টু 10%, বা তোমরা এইরকম লিখতে পারো এই যে আগে যেমন করছিলাম 10% অন 40,500, দুটোই হবে। তো
4050 টাকা। দেখো আরো একটা আছে, সেটা হচ্ছে ক্যারেজ @300 ইচ, মানে আমার ভাড়া দিতে গিয়ে খরচ হয়েছে সেটা কত টাকা, 300 টাকা। তো ভাড়া দিতে গিয়ে যদি খরচ হয় তো সেক্ষেত্রে সেটা আমরা অ্যাডই করব। তো যেমন ট্যাক্স দিতে গিয়ে আমাদের অ্যাড করতে হচ্ছে, মানে পয়সা খরচ হলে সেটা অ্যাড হবে। তো এটা ক্যারেজ, তো এটাও যেহেতু খরচ হচ্ছে তো সেক্ষেত্রেও আমরা অ্যাড করব। অ্যাড কত ক্যারেজ, এবার যে 300 টাকাটা আছে, এই যে 4050 লিখেছি এখানে লিখে দাও, তার তলাটায় লিখে দাও 300 টাকা। তো এই সমস্ত কিছু টোটাল করে আমার আসছে 44,850 টাকা। এই যে 44,850 টাকাটা আমার বেরোলো, এটা এবার খেয়াল করো তোমরা। দেখো ক্যারেজের পর আর কোনো লেনদেন আমার নেই। 3 তারিখে আমার অজন্তা হাউসের যা কিছু লেনদেন ছিল সমস্ত কিছু বসানো হয়ে গেছে। তো সেক্ষেত্রে 44,850 টাকাটা আমরা যে নিট অ্যামাউন্ট করেছি এইখানে বসাবো। 44,850 টাকা। আমি প্রথম দিকেও বলেছিলাম যে যাবতীয় কিছু যেগুলো টোটাল আসবে, মানে কোনো একটা কোম্পানির আন্ডারে আমরা যা যা কিনবো এবং যা যা খরচ করব তার টোটালটা আমরা নিট অ্যামাউন্টে বসাবো। তো এই যে 44,850 টাকাটা এলো, এটা আমরা এরকম লিখবো টোটাল প্রাইস বলে বসবে। টোটাল প্রাইস বলে এরকম টেনে দাও। তো আমার অজন্তা হাউসে যা লেনদেন ছিল সমস্ত কিছু বসানো হয়ে গেছে। এরপর দেখো 10 তারিখে আছে, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা অঙ্কটা বাড়িতে করবে। তো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তারপরে আমি তোমাদেরকে সলিউশন করে দেখাবো। তো 10 তারিখটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সেম জিনিস, এই যে আমি এত পর্যন্ত 3-এর দাগে পর্যন্ত করলাম 3 তারিখ, তো সেম জিনিস 10 তারিখেও হবে। এই যে ট্রেড ডিসকাউন্ট বাদ দেবে, এক্সাইজ ডিউটি এটা যোগ করবে, ভ্যাট যোগ করবে, প্যাকিং চার্জ সমস্ত কিছু একই, এটাও যোগ করবে। প্যাকিং চার্জ মানে হচ্ছে যদি কোনো কিছু প্যাক করে তো সেক্ষেত্রে যে খরচটা হয় তো সেটা যোগ করবে। সেম জিনিসটাও হবে, যেমন 3 তারিখে তোমরা করেছিলে তেমনি 10 তারিখে সেম জিনিসই হবে। এরপর 15 তারিখে বট ফার্নিচার ফ্রম সরস্বতী ফার্নিচার অন ক্রেডিট। আমি এর আগেও বললাম যদি আমরা ওয়াল ক্লকস মানে কোনো কোম্পানির, সেটা যদি ওয়াচ কোম্পানি হয় তো সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াচের যা যা ওয়াচ কিনবে সেগুলোই আমরা লেনদেন করব। সেখানে যদি একটা ফার্নিচার থাকে তাহলে সেটাকে আমাদের ধরতে হবে সেটা অফিসের জন্য খরচ হয়েছে। মানে আমি এটাই বলতে চাইছি যে আমাদের যেটার কোম্পানি, মানে আমাদের যদি ওয়াচ কোম্পানি হয় তো আমরা শুধুমাত্র ওয়াচই কিনবো, সেখানে যদি একটা ফার্নিচার থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের ধরতে হবে যে সেটা কোনো বিক্রির জন্য বা ব্যবসার জন্য কেনা হচ্ছে না। তো এক্ষেত্রে 15 তারিখের কোনো এন্ট্রি হবে না। এবার ফার্নিচার যে আছে, সাপোজ কোনো একটা অঙ্ক করতে গিয়ে তোমরা দেখছো যে সমস্ত কিছু দোকানটা মানে কোম্পানিটা ফার্নিচারের দোকান, সেক্ষেত্রে তোমরা ফার্নিচার বসাবে, কিন্তু ফার্নিচারের জায়গায় ফার্নিচারের দোকানে যদি একটা পেন কেনে সেটা যদি লেনদেন দেয়া থাকে সেটা কিন্তু হবে না। মানে যে ব্যবসায়ের যেটা আছে সেটাই কিন্তু পারচেজ ডেমোকে বসবে, অন্য কিছু লেনদেনগুলো হবে না। এরপর দেখো বট ওয়াচেস অন ক্যাশ ফ্রম এ ওয়াচ কোম্পানি রুপিস, এটা মানে আমি আগেই প্রথমে বলেছিলাম যে যদি কোনো কিছু ক্যাশে কেনে সেটা আমরা পারচেজ ডেমোকে বসাবো না। তো সেক্ষেত্রেও এই যে 16 তারিখে যে আমার লেনদেনগুলো হয়েছে এগুলো মানে ক্যাশে হয়েছে, এই যে ক্যাশ পারচেজটা আমার ক্যাশে হয়েছে, তো সেই জন্যই আমরা এটা পারচেজ ডেমোকে বসাবো না, এটা ক্যাশ বুকে যাবে কিন্তু পারচেজ ডেমোকে আসবে না। তো পারচেজ ডেবুক পারচেজারের যে সিস্টেমটা ছিল সেটা আমার এখানেই শেষ হলো। আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। আর তোমাদের যে হোম টাস্কটা দিলাম সেটা অবশ্যই করবে এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখানেই আমার ভিডিও শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।